এই নারী কেবল আমার। এই উক্তিটি বিস্তার করলে মন মস্তিষ্কে। একসময় ঠোঁট ছেড়ে নেমে এলো গলদ দেশে। নিজের অধিদপ্তরে প্রমাণকে রক্তিম বর্ণে উজ্জীবিত করল। ঘোর লাগা মাতালের মতো তার বিচরণ হলো অন্দিলার দেহে। বিশাল দেহী মানুষটির ভারে নিষ্পোষিত হলো ক্ষীণ নারী দেহ। জ্বলন্ত অগ্নিতাপে জ্বলন্ত মোমের মতো মিশে রইল অন্দিলা। সে সাথে আরম্ভ হলো এক নতুন অধ্যায়। বাহিরের ঝড়ো হাওয়া বর্ষণিত বজ্রপাতের মাঝে মিলে গেল কিছু সুখময় আত্মনাথের গল্প। আদিম খেলা যখন শেষ হলো তখন অন্দিলা ক্লান্ত শরীরটাকে আগলে বুকের উপর নিয়ে শুয়ে রইল অব্র। অন্দিলা তখন ঘুম। তার ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে নগ্ন বুকে। লম্বা চুলের মাঝে বিশাল হাতখানা আস্তে আস্তে বিলি কাটতে লাগলো অব্র। কপালের চুম্বন রেখে গাঢ় স্বরে বলল, আমার থেকে তোর মুক্তি নেই ঐন্দ্রিলা। একবার যেহেতু মনশহরে নিমন্ত্রণ দিয়েছিস, আর কোথাও যাচ্ছি না আমি। এখন থেকে তুই পুরো দস্তুর আমার। অন্দিরা ঘুম ভাঙল কাক ডাকা ভোরে। অনিয়মিত বর্ষণে থেমেছে শেষ রাতে। নির্মল বর্ষা প্রকৃতি ধুয়ে সতেজরূপে হাসছে। মাথার কাছে জানলা দিয়ে প্রবেশ করছে শীতল হাওয়া। সেই সাথে মেঝেতে লুটোপুটি খাচ্ছে সোনা রৌদ্র। মমগুলো গলে নিজে নিজে নিভে গেছে। অবিন্যস্ত বিশৃঙ্খল হরিস্তব্ধ আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপের পাপড়ি। অবরত তখন তার দেহের সমস্ত ভার নিয়ে গভীর ঘুমে লিপ্ত। অন্দিরা চোখ মেলে নিজের একান্ত পুরুষকে দেখল। রুক্ষ বদ্রাগী অসভ্য অভদ্র পুরুষটি কি শান্ত সুপুরুষ লাগছে। ঘুমে থাকলেই বুঝি এই মানুষটিকে এত ভালো লাগে। অন্দিলা অনুভব করল অবের রুক্ষ চেহারার মাঝে কোথাও যেন সুপ্ত মায়া আছে। সে কি এই পুরুষের প্রেমে পড়ে যাচ্ছে? হয়তো যাচ্ছে। তাই তো এত বদগুণের সমারোহের মাঝেও এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাচ্ছে। অন্দিলার হাতখানা আলতো করে ছুঁয়ে দিল ঘুমন্ত মুখখানা। খাড়া নাক, নিকটন পোড়া ঠোঁট, খসখসে অবিন্যস্ত দাড়ি, সব কিছু যেন কাব্যের মায়া। মুচকি হাসল সে। অস্তিম লজ্জায় আগুন জ্বালানো পুরুষের প্রেমে পড়া মোটে ভালো কথা নয়, বরং তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কিছু। তবু প্রেম পড়তে ভালো লাগছে। ভগ্ন একাকী হৃদয়টা আরও একবার জ্বলন্ত অগ্নিতে নিজেকে সঁপে দিতে চাইছে। হয়তো বিয়ের বন্ধনটাই এমন নির্মল, চিরসত্যুর প্রতিও মায়া জন্মায়, হৃদয় দুর্বল হয়। অন্দিলা খুব সাবধানে সরিয়ে দিল অব্রকে। বিয়ে তো মাস দেড়েক হয়ে যাচ্ছে। এখন আর এই 90 কেজি ওজনের মানুষটি ভারী লাগে না। অন্দিলার বিছানায় ছাড়ল মিষ্টি এক ব্যথা নিয়ে। বাথরুমে আয়নায় নিজেকে দেখল। সারা শরীরে অব্রের অধিপতরে চিহ্ন। মন্দ লাগছে না। এই অনুভূতিটা নতুন কিন্তু বেশ মিষ্টি। নিজ হাতে চা বানিয়ে আনলো অন্দিলা। অব্র এবং নিজের জন্য বানালো। বাকি শ্বশুরি মায়ের দর্শন হয়নি। আজ জার্মানি চলে যাওয়ার মহিলাটা একটুই আবেগপ্রবণ হয়ে আছেন। হয়তো রাতে ঘুমায়নি। এতে ভালোই হয়েছে। হয়তো সকাল সকাল ভেজা চুল শাশুড়ির সামনে গোতে লজ্জা লাগতো অন্দিলা। চা বানিয়ে ঘরে গিয়ে দেখল ফাটা নোট এখনও ঘুম। ফলে দুষ্ট একটা বুদ্ধি মাথা খেলো অন্দিলার। আস্তে করে অব্রের হাতটা হাতে দিল। তারপর কনিষ্ঠ আঙ্গুল চিবিয়ে দিল গরম চায়ে। সাথে সাথে গদন বিমানে চিৎকার দিয়ে উঠল অব্র। চোখে মুখে তীব্র আতঙ্ক, ব্যথার ছাপ মুখমণ্ডলে। হাঁপাচ্ছে সে। বিমূঢ় চোখে তাকিয়ে রইল অন্দিলার দিকে। অন্দিলা হাসছে, প্রাণাঞ্চল হাসি। অব্র চোখ শুরু হলো। আঙ্গুলখানা মুখের ভিতর চেপে ধরল। জ্বলছে, লাল হয়ে গেছে রীতিমতো। অন্দিলা সে চায়ের কাপটা রেখে নিজের এগিয়ে গেল। নির্ভার নিরপরাধ স্বরে বলল, চা খাড়া খেয়ে উদ্ধার কর স্বামী মহোদয়। অব্র চা চুমুক দিল। অন্দিলা তার চুলের গামছা নেড়ে দিল। ভেজা চুলে ইচ্ছে করে ঝাড়া দিল অব্রের দিকে। ফলে পানির ছিটা ভিজে গেল সে। সকাল থেকে বয়ে এমন যন্ত্রণায় অতিষ্ঠ অব্রের হাত চালানো। অব্র রেগে গেল, সে বাতিল খেলা বাদে। অব্র তাই নির্লিপ্তভাবে চা খেল। এমন ভাব যেন প্রশান্ত মহাসাগর স্রোতে তাকে ভাসিয়ে দিল, তার কিচ্ছু যায় আসে না। ফলে আয়না থেকে কিরমির করে তাকালো অন্দিলা। মেয়েকে রাগের সরে বলল, লজ্জা করে না তোর? কি অবস্থা করেছিস আমার? আমি কি করেছি? অবুঝ বালকের মতো প্রশ্ন। অন্দিলা গলা উঁচি করে বলল, এই সব নিয়ে সবার সামনে যাব কি করে আমি? কলেজ কিভাবে যাব? দেখলে তো মনে হচ্ছে আমার বসন্ত হয়েছে। হ্যাঁ, আমার নেকু পিসি। বলে নিজের পিঠ দেখিয়ে বলল, আমার পিঠের ওপর তুমি যে নখের আলপনা করেছো, আমি কিছু বলেছি? দেখলে মনে হচ্ছে কোনো বিড়াল খামচি দিয়েছে। অব্রের কথাটা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে ছুড়ল অন্দিলা। অব্রের মধ্যে পাত্তা দিল না। অর্ধেক চা খেয়ে বলল, নাও বউ, তোমার আধা চা, প্রেম বাড়বে। অন্দিলার
উঠে চা নেবার জন্য হাত বাড়াতে গেলে খপ করে হাতটা ধরে ফেল অব্র। চায়ের কাপখানা সাইডে রেখে হ্যাচকা টান দিল সে। ফলে হুড়মুড়ি অন্দিলায় বসে পড়ল তার কোলে। চিকন কোমরখানা শক্ত করে জড়িয়ে ধরে থুতনি ঠেকালো অন্দিলার কাঁধে। মৃদুস্বরে বলল, সরি বউ, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিও। ন্যাকা। সত্যি বলছি, আর কষ্ট দিব না। কথাটা শুনতে কান গরম হয়ে গেল। দু হাতে মুখখানা লুকালো অন্দিলা। অব্র হেসে বলল, তোর এই লজ্জা আমাকে শেষ করে দেবে ঐন্দ্রিলা। তোর ধারণাও নেই, তোর এই লাজুক হাসিখানা আমাকে মাতাল করে দেয়। অন্দিলার উত্তর দিতে পারল না। এত লজ্জা শুধু এই অব্র ছেলেটার জন্য মানা যায়। পিউ মার সামনে বসে রয়েছে সালাম সাহেব এবং সাবেরা। অন্দিলার জন্য একটি সোফায় বসা। সকাল সকাল সারা বাড়ি মাথায় করে ঘোষণা দিয়েছে আজ সে মেয়ে দেখতে যাবে, কারণ তার হবু স্ত্রী সবুজ পতাকা দেখিয়েছে। মেয়েকে সে তা না বলে এক প্রকার বগল দাবা করে নিয়ে এসেছে বাবা মাকে। এখন পিউদের বাসার সামনে আসতেই তারা বুঝতে পারল মেয়েটাকে। নীলাদি বলেছে সে নাকি পিউকে ভালোবাসে না, অথচ বিয়ে সে পিউকেই করবে। সালাম সাহেব আর সাবেরা এক প্রকার কিংবদন্তি বিমূঢ় হয়ে মতো দাঁড়িয়ে আছেন পিউর মা অপ্রস্তুত এমন আচমকা আগমনে। পিউর চক্ষু চড়ক গাছ। সে শুধু সকালে একটা মেসেজ করেছে, আপনাকে আমি বিয়ে করব। কিন্তু এই মেসেজের উত্তর এই পাগল বাবা মা সব বাসায় আসবে সেটা কি জানতো? পিউ বাসায় কাউকে জানায় অবধি নেই। পিউর মা কিঞ্চিত বিব্রত গলায় শুধালো, আপা, হঠাৎ আমাদের বাসায় কোনো সমস্যা? সাবের দীর্ঘশ্বাস গোপন করলেন। মস্তিষ্কে কথা সাজালো, কিন্তু বলার সুযোগ হলো না। এরপরেই নীলাদ্রি বলে উঠল, আন্টি, আমরা পিওর সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নীলাদ্রির কণ্ঠ অতিশয় স্বাভাবিক। তার বচনভঙ্গি শুনে মনে হলো এটা খুব সাধারণ একটি কাজ। বিয়ের প্রস্তাব? ব্যাপারটি নিত্যদিনের তালিকাভুক্ত কাজ। মানুষ খাওয়া ঘুমানোর সাথে সাথে দু একটা বিয়ের প্রস্তাব নিয়েও দু এক দরজা করাঘাত করে। আজ পিউর বাড়ির দরজা করা নাড়ার পালা। পিউর মা নিতুর হা করে চেয়ে তাকিয়ে আছেন। তার মুখখানা খোলা, যে কোনো সময় মাছে ঢুকে যেতে পারে। সাবেরা বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো ছেলের কথা শুনে। সালাম সাহেবের সাথে সাথে কিরমিরে বলে উঠলেন, বলে পিউ এক কোণে দাঁড়িয়ে আছে। কপাল চাপড়ে ফুটো করে দিতে ইচ্ছে করছে। কোনো অলক্ষণে যে নীলার দিকে মেসেজটা করতে গিয়েছিল। ঘটনাটি সকালে বারান্দায় গিলে সদ্য বসে থাকা নিঃসঙ্গ কাকটা গলা ছেড়ে ডাকছে। শকুন্তলা 4 পা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে। পশমি পেলে ক্ষুদ্র দেহ মেঝে টাইলসের ঠান্ডা আরামসে মুশকুল। নীলাদি কিছু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। চোখে চশমা নাকে নেমে এসেছে। আজকাল চশমা পড়তে হচ্ছে। মাথা ব্যথার বাতিক শুরু হয়েছে। বাহিরের বাদশা কণ্ঠ পাওয়া যাচ্ছে। সে জোরে জোরে ইংরেজি ক্যালেন্ডারের মাসের নাম শেখাচ্ছে ছাগলদের। কিছুদিন পর এই ছাগলের রেজাল্ট হবে। এখন ইংরেজি শেখানোর হেতু বিশ্লেষণ করতে পারেনি নীলাদ্রি। অবশ্য তার বিয়েতে আসা গেস্টদের ভাগ্য বেশ চমৎকার। তারা শিক্ষিত ছাগলের রেজাল্ট খাবে। যদিও মেয়ের আগে বাদশা আগাতে পারেনি, যদিও বাদশাহের ভাষ্য মতো নীলাদ্রি ছাগলের মতোই বুদ্ধিমান। সে ইংরাজি বর্ণমালা আয়ত্ত করেছে। তার যদি জিজ্ঞানো হয়, সে পা দিয়ে দেখাই দেয়, মাশাআল্লাহ। যদিও নীলাদি বিশ্বাস হয়নি বাদশাহ সালাম সাহেবের বিশ্বস্ত ভৃত্য। সে সালাম সাহেবের কথার বাইরে বাথরুমে যায় না, পায়খানা এলেও আটকে রাখে। সালাম সাহেবের সাথে এমনি ছাগল আর শকুন্তলার লড়াই হচ্ছে, সেখানে বাদশাহ কীভাবে সত্যি বলতে পারে? অপরন্ত ছাগল ধার চাওয়ার পর ছাগলের প্রতি যত্ন যেন বেড়ে গেছে। সালাম সাহেবের অপ্রস্তুতি দেখে মনে হচ্ছে সে ছাগলের ইংলিশ অলিম্পিয়াডে পাঠাবেন। নীলাদি চশমা খুলে গায়ে এলিয়ে দিল তার গদি চেয়ারে। শকুন্তলার জিম পরীক্ষা এখনও চলছে। ফলস্বরূপ কিছুই পাওয়া যায়নি। তবুও সে হাল ছাড়া পারত নয়। নীলাদি বরাবরই এমন। একটা পোকা মাথায় ঢুকলে সে মোটে নামাতে চায় না। এখন যেমন মাথায় বিয়ে পোকা ঘুরপাক খাচ্ছে। পিউকে রাজি করেন তার মিশন, কিন্তু মেয়েটা বলছে, আমার সামনে আসবেন না আপনি। তাই তার সামনে যাওয়া হচ্ছে না। হবু বইয়ের কথা তো অমান্য করা যায় না। অন্য সময় হলে পিউকে নিজের সামনে বসে ধমক দিয়ে রাজি করানো যেত, কিন্তু এখন তা করা যাচ্ছে না। যতই হোক এটা নীলাদ্রির দাদার শিক্ষা। সালাম সাহেব সব কাজ বিরক্ত লাগলো। একটি স্বভাব খুব প্রিয় নীলাদ্রির, তাহলে সে তার স্ত্রীকে পালে মাথায় তুলে রাখেন।
সালাম সাহেবের এই গুণটা রপ্ত করতে চায় নীলাদ্রি। তার ভদ্র পুরুষের মতো তার আজ্ঞা পালন করতে 753তম বারের মতো মেসেজ করল। পিউ, আমি বর হিসেবে খুব একটা মন্দ হব না, তুমি একটা ট্রাই করে দেখো। সাথে সাথে একটি মেসেজ এলো। আমি এত ট্রাইফাই করতে পারবো না। বিয়ে মানুষ 10-12 বার করে না, একবার করে। আমি একবারই করব। যদি আপনি সত্যি সত্যি বিয়ের ব্যাপারে সিরিয়াস হন তাহলে প্রস্তুতি নিন। এই পিউ একবার ঘাড়ে উঠলে কিন্তু বান্দরবন গিয়ে লুকালেও পার পাবেন না। ব্যাস নীলাদ্রিকে আর পায়কে এক লাফে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। মাথা ব্যথা যেন ছুমন্তর। ঘর থেকে বাসায় এর উদ্দেশ্যে বলল, ইংরেজি পড়ানো থামাও, কষাইয়ের ব্যবস্থা করো, ছাগলের এখন রেজালা হবে। তারপর সালাম সাহেব আর সাবেরার কিছু না বলে এখানে নিয়ে আসলো। তাও সালাম সাহেবের কোনো মতে মিষ্টি কেনার সুযোগ পেয়েছিল বলে রক্ষা। নিতুল অনেক কষ্টে নিজেকে সামলালো। সাবেরার দিকে তাকিয়ে বলল, ও কি ঠিক বলছে সাবেরা আপা? হ্যাঁ আপা, আমার পিউয়ের জন্য এসেছি। আসলে নীলাদ্রি পিউকে পছন্দ করে। সাথে সাথে নিতুল পিউর দিকে তাকালো। পিউ মাথা নিচে করে ফেলল। নিতুল অপ্রস্তুত স্বরে বলল, এমন তো কিছুই কখনো ভাবিনি। ছেলেবেলা থেকেই পিহু বড় ভাইয়ের মতোই নীলাদ্রকে দেখেছি আপা। এখন বিয়ে কিভাবে সম্ভব? কিন্তু আন্টি, আমি তো পিউকে আমার ছোট বোনের মতো দেখিনি। আমি সবসময় ওকে পিউ হিসেবে দেখেছি। আর পিউ আমার রক্তের বোন না। আমাদের বিয়েতে কোনো ঝামেলা হবার কথা নয়। আমাদের রক্তের গ্রুপ আলাদা। আমার কোনো রাগ নেই আল্লাহর রহমতে। আমি সারা জীবন গোল্ড মেডেল পেয়েছি পড়াশোনায়। আমার চরিত্রের সার্টিফিকেট পানির মতো স্বচ্ছ। জীবনে আমার নারী সঙ্গ ছিল না। আমার বন্ধুর পরিধি সীমিত। তাই আমার পদ অভ্যাসও নেই। আমার নিজস্ব সম্পদ এখন তেমন কিছু নেই। তবে বান্দরবনে আমার নিজস্ব একটা রিসোর্ট আছে, যা আমি এতদিনের কামাইয়ে কিনেছি। আমি আমার বাবা মার উপর নির্ভর নই। আমার রিসার্চ আর ডকুমেন্টারি ইনকাম মন্দ নয়, যদিও সেটা 6 অঙ্কের নয়, কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এবার বলুন, আমার জীবনে কি কিছু কমতি আছে? সালাম সাহেব সাবেরার কানে কানে বলল। সাবেরা কড়া নয়নে তাকালো স্বামীর দিকে। স্বামীর একটু দমলেন। নিতুল নীলাদ্রির কথা খণ্ডন করার সুযোগ পেল না, ফলে গাইগুই করে বললেন, ওর বাবা আসুক, উনি তো বাড়ি নেই। নীলাদ্রি অবাক সুরে বললেন, আপনার মতো বুদ্ধিমান মহিলার থেকে এমন আচরণ আশা করিনি আন্টি। কেন বাবা? আমি তো আঙ্কেলকে বিয়ে করব না, আমি পিউকে বিয়ে করব। আপনার যদি জিজ্ঞেস করতে হয় তাকে জিজ্ঞেস করুন। আঙ্কেলের সাথে পরামর্শ করে কি হবে? সংসার তো আমরা করব। সাবেরা কিরমির করে বলল, নীলাদ্রি, এটা বিয়ে, এখানে অনেক কিছু রয়েছে। না মা, এটা তোমাদের কিছু জং ধরা মানুষের বক্তব্য। যদি আমাকে নিয়ে সন্দেহ থাকেই তাহলে আমার ইন্টারভিউ নিক আন্টি। এইভাবে তো বিয়ে হয় না। তুমি পৃথিবীর নিয়মের বহির্ভূত একজন হলেও আমরা তো নই। পিহুর বাবা আসুক, ওনারা সময় নিক। তাহলে তো আমাকে আঙ্কেলের সাথে একবার ইন্টারভিউতে বসতে হবে। নীলাদ্রির কণ্ঠ অনর। সে দৃঢ় প্রতিজ্ঞা সে পিউকে বিয়ে করবে। তার এমন উতালপানা দেখে বেকুব হয়ে গেল নিতুল। আমতামতা করে বউ শুধালো, বাবা নীলাদ্রি, তোমাদের কি সম্পর্ক ছিল কোনো? ছি ছি আন্টি, এমন কথা বলবেন না। পিউয়ের সাথে আমার সম্পর্ক এখনো বান্ধবীর ভাই আর বোনের বান্ধবীতেই সীমাবদ্ধ। অহেতুক প্রশ্ন করে আপনি পিউকে কলঙ্কিত করবেন না। নীলাদ্রির উত্তরে নিতুল বিমূঢ় চাইল সালাম সাহেবের দিকে। সালাম সাহেব দাঁত বের করে বললেন, ছাদের একপাশে আরাম কেদারা দিয়ে বিকালে রোদ পোহাচ্ছেন পুরো শরীর। গায়ে সফেদ পাঞ্জাবি। দোল খেতে খেতে চোখে লেগে এসেছিল। আওয়াল সাহেবের বুড়ো হয়েছেন, ব্যাপারটা শরীর চিৎকার করে জানান দিচ্ছে। আজকাল বুড়ো হাড়ে জোর পায় না। সকাল উঠতে গেলে হাঁটুতে ব্যথা করে, ঘন ঘন প্রস্রাব হয়। বহুমূত্রের রোগ হলে নাকি? তিনি চিনি তো খান না, তবে কেন? অভ্রতার চিন্তায় হয়তো এমন হচ্ছে। ছেলেটা এত জেদি, সে যদি একটু দায়িত্ববান হতো চিন্তা কমতো আওয়াল সাহেবের। এখন আবার লোন নিচ্ছে, ব্যাংকের লোন সাপের মতো। ফোনে তুলে ছবল মারলে বাঁচার কায়দা থাকে না। কিন্তু অভ্রকে কে বোঝাবে? সে একবার ঠিক করে নিচ্ছে যখন, কারোর সাধ্য নেই তাকে বোঝানো।
মাঝে মাঝে মনে হয় টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। বিয়ে তো করছে, সংসারও করছে। আজকাল তাদের সম্পর্কে সমীকরণটা সরল রৈখিক, কিন্তু কখনো বেঁচে যায় ঠিক নেই। বাচ্চা কাচ্চা হলে নিশ্চিত। হঠাৎ পায়ের শব্দে কানে আসলো, চোখ মিলে তাকালো আওয়াল সাহেব। মেঘ স্বরে শুধালেন, কি চাই? আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল দাদাজান। নিলিপ্ত কণ্ঠ অব্রর। আওয়াল সাহেব নড়চড়ে উঠলেন, কৌতূহল নিয়ে শুধালেন, কি সুখবর? তুমি বাবা হচ্ছ? প্রসেসিং চলছে, আপাতত সেটা বলতে আসিনি। আবার লোন হয়ে গিয়েছে। আর জমি মোটর টেস্ট দিলে? আপনার ছেলের। সাথে সাথে ধরপড়ে উঠল আওয়াল সাহেব। রাজবাড়ির স্বরে কোদো জাহির করলেন, ইদ্রিসের জমি, তাও আমাকে না জানিয়ে? হ্যাঁ, সেও একটা বাজি ধরেছিল আমার সাথে। আমার অন্দ্রিলার সাথে বিয়ে হলে আমি যা চাইবো সে দিবে। সেই বাজি সে হেরে এখন আমার লোনের গ্যারান্টার তিনি। আপনারা কেন যে আমার সাথে বাজি লাগে না আমি বুঝি না। মাহবুল হক অভ্র বাজিতে হারে না দাদাজান। এখন আমার আপনার টাকার প্রয়োজন নেই। আমার ব্যবসা চালচিলিয়ে এখন চলবে। বলে একটু থামলো অব্র, তারপর বিদ্যুৎ টেনে বলল, আর আপনি টাকাটা প্রস্তুত করে রাখুন দাদাজান। আবার সন্তানের মুখ দেখে তাকে দেবেন। আওয়াল সাহেবের শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন অব্রের দিকে। অব্র মুখখানা শক্ত হয়ে আছে। সে মুখবয়ে তীব্র অভিমানের ছাপ, কিন্তু আওয়াল সাহেবের এই অভিমানের ধার ধারে না। তিনি জানেন তিনি সঠিক। এই ছোট ছোট ছেলেপেলেদের থেকে তার অভিজ্ঞতা অনেক। জীবন সে অব্রের থেকে অধিক দেখেছে, তাই জীবনের মর্ম জানেন, সম্পর্কের মর্ম জানেন। হয়তো আজ অব্র আওয়াল সাহেবকে ভুল বুঝছে, কিন্তু একসময় তাকে ধন্যবাদ জানাবে। কারণ আওয়াল সাহেবের জেদের জন্য হলেও সে তার স্ত্রী নিজে করে পেয়েছে, সংসারের সুখ পেয়েছে। আওয়াল সাহেব হেসে বললেন, শোনো অব্র, প্রপুত্রের মুখ দেখা ভাগ্যের ব্যাপার। এই সুখ টাকার হিসাব করা চাই না। অব্র বুড়োর কথা অপেক্ষা করলেন না। আওয়াল সাহেবের সেখানে বসে রইলেন। তার মুখে হাসি, বিজয়ের হাসি। নাচে জিতে গেলেও আওয়াল সাহেব বাজিমাত সে করেছে। সন্ধ্যের গন্ধে ধরণী বুধ, সূর্যের কমলা আলো শুষে রজনী তার আধিপত্য বিস্তার করছে। অনেক বছর পরে গিটারের সুর তুলছে অব্র। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট, নিকটন্তী পুরানো ধোয়া ধুধু করে করছে বারান্দায়। সে হাতে রক্ষ আঙ্গুল চলছে গিটারের স্ট্রংয়ে। এর মাঝে প্লেট ভর্তি গরম গরম পেঁয়াজ নিয়ে উপস্থিত হলো অন্দিলা। কানন মাত্র কড়াই থেকে তুলে বলল, তোমার বরকে দিয়ে এসো। বড়ের দিকে সিগারেট ফুঁকছে দেখে গা জ্বলল অন্দিলার এক দফা। সাথে সাথে ঠোঁটের ফাঁক থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলল রেলিং থেকে। এমন আকস্মিক হামলায় হাত থামল অব্র। সুর থেমে গেল। সুচালো নয়নে তাকালো অন্দিলার দিকে। এতে অন্দিলা যায় আসে না। কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে করে সে দিব্যি চেয়ার টেনে অব্রের পাশে বসলো। নিলিপ্ত ভঙ্গিতে পেঁয়াজু খাওয়া শুরু করলো। অব্র এখনো তার দিকে তাকিয়েছে। গাঢ় স্বরে শুধালো, এটা কি হলো? আমার সামনে সিগারেট খাবি না, আমার অসহ্য লাগে এটা। অব্র এখন তাকিয়ে আছে। অন্দিলা পেঁয়াজু খাচ্ছে। হঠাৎ তার চুলের পিছনে বলিষ্ঠ হাতে নিয়ে মাথা টেনে নিজের কাছে নিয়ে এলো অব্র। বিনা সতর্কতা অন্দিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এমন কাণ্ডে নয়ন বিস্ফোরণ হলো অন্দিলার। পোড়া ঠোঁটে অমৃত সুধা পান করতে ক্ষান্ত হলো। মাঝখান থেকে সদ্যমুখে পোড়া পেঁয়াজুটো হাপিস করে দিল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাকে বলিস ভালো হয়েছে। এটা কি ছিল? তুই তো বললি সিগারেট না খেতে। নেশা তো এমনি এমনি ছাড়ে না। আমি উপায় খুঁজে নিলাম, ভালো মেডিসিন। এমন চুমুর ভাগিদার হতে কোনো পুরুষই সিগারেট খাবে না। নির্লজ্জ। অন্দিলার রাগে হাসলো অব্র। একদম পাত্তা না দিয়ে বলল, তোর ভাইয়ের তো বিয়ে ঠিক হচ্ছে, শুনেছিস? তোর শ্বশুর বাড়ি, তুই শুনে বেড়া। অব্র গিটারটা নামিয়ে রাখলো। কপালে চুলগুলো টানতে টানতে বলল, ভাইয়ের একমাত্র জামাই, কত কাজ আমার। শ্বশুর আব্বা ফোন করেছিলেন, বলেছেন বিয়ের ডেট পড়লেই চলে যেতে। যদিও কবে পড়বে সেটা নিয়ে তিনি সন্দিহান, আদৌ পড়ে কিনা। আমাকে বলছিস কেন এগুলো? পিউকে দেখতে যাবার সময় একবার আমাকে জানিয়ে কেউ। ভাইটা আহাম্মক, কিন্তু তোর শ্বশুর শাশুড়িও তো জানালো না। অব্র মিটিমিটি হাসলো। অন্দিলা ধমকে উঠল, হাসবি না একেবারে। ওকে হাসবো না, এই যে ঠোঁটে তালা মারলাম। অবশ্য আরেকটা উপায় আছে। এই ধর, তুই চুমু দিয়ে ঠোঁটটাকে আটকে দিলি। সাথে সাথে অন্দিলা পেঁয়াজু পরে দিল অব্রের মুখে। অব্র হাসতে হাসতে বলল,
আসলে আমার শ্বশুর শাশুড়ির দোষ নাই রে, তোর ভাই তাদের হাড় জ্বালাচ্ছে, তাদের কপাল খারাপ। আমার ভাইকে গালমন্দ করবি না। তুই কি, আমার শ্বশুরের কপাল তো আর সোনায় বাঁধানো না। তোর মতো ছেলের জ্বালা এই বয়সে তার বিপি রোগ। খুব তরফদারি করছিস। তোর শ্বশুর পারলে আমাকে ঘর ছাড়া করে বৃক্ষবাসী করে, তখন বারান্দায় বসে পেঁয়াজু খাওয়া লাগবে না, গাছপাতায় উঠতে হতো। হ্যাঁ, নিজের যখন নিজের মতো ছেলে হবে তখন বুঝবি আবার শ্বশুরের কষ্ট। এজন্য আমার একটা মেয়ে চাই, একদম তোর মতো পুতুল। কথাটা বলে একটু থামলো অব্র, প্রায় সাথে সাথে বলে উঠল, পুতুলের মতো মেয়ে হলে আমার মতো লাফাঙ্গা ছেলেগুলো ওর হাড় জ্বালাবে, রিস্ক হয়ে যাবে। তাই মেয়ের সাথে আমার একটা ছেলেও চাই, আমার মতো বদের হাড়ি। তাহলে আমার মেয়েকে প্রোটেকশন দিতে পারবে। এটাই ফাইনাল। আমার যমজ বাবু চাই, একটা ছেলে একটা মেয়ে। অন্দিলা তার কথা শুনে চোখ মুখ খিচে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, তোকে দেখে মনে হচ্ছে তুই বাচ্চা না, দারাজে জিনিস অর্ডার করছিস। মামা, এটার রং ভালো না, এটার ফিটিং ভালো না। বাচ্চা কি তোর কাস্টমাইজেশন অনুযায়ী কুরিয়ারে আসবে? হ্যাঁ, ছাগল কোথাকার। আল্লাহ যা দেবেন তাই আলহামদুলিল্লাহ। ছেলে হোক বা মেয়ে, সুস্থ হোক। তার মানে তুই আমার বাচ্চার মা হওয়ার জন্য রেডি, তাই তো? অন্দিলা জমে গেল। এই ছেলেটার লজ্জা কী করে দিতে হয় এ বিষয়ে পিএইচডি করা। গোল গালগুলো উষ্ণ হয়ে গেল। অন্দিলার উত্তর না পেয়ে হেসে উঠল অব্র, তার হাসি ঘরময় আলোড়িত হলো। এরই মাঝে অন্দিলার ফোন বাজলো। নীলাদ্রি ফোন করেছে, কিন্তু নীলাদ্রি তো তাকে ফোন করে না। কৌতূহল নিলে ফোনখানা ধরল অন্দিলা। ওপাশ থেকে ভাঙ্গা স্বর, ঐন্দ্রিলা, কি হয়েছে ভাই? আমাকে একটু সাহায্য করতে পারবি? খুব বিপদে পড়েছি। কি হয়েছে ভাই? কি বিপদ? অন্দিলার কণ্ঠে উৎকণ্ঠা, ওপাশের মানুষ কণ্ঠ বিষণ্ণ। ম্লান সুরে বলল, পিউয়ের বাবা আমার সাথে পিউয়ের বিয়ে দেবে না। নীলাদ্রির কণ্ঠ কাঁপছে। ছেলেটির পক্ষে কথা বলায় কষ্টকর ঠেকছে যেন। মাঝে মাঝে একটু নাক টানছে। কেঁদেছিল কি? নীলাদ্রি তথাকথিত পুরুষবর্গের মধ্যে পড়ে না। সে তার অনুভূতিগুলো কখনো আমি পুরুষ এর মধ্যে সীমাবদ্ধ রাখে না। যদি সে কষ্ট পায় সে কাঁদে, কারণ তার ধারণা অনুভূতিগুলো বুকে চেপে রাখা মানে নেই। কঠিন পুরুষ হয়েছে, নিজেকে জাহির করে বেড়াতে হবে, এটা সবচেয়ে বড় কাপুসরতা। নিজের ভয়, ভীতি, কষ্টকে আলিঙ্গন করতে হয়। যদিও সে পিউর শোকে কাঁদতে পারে না, এটা অবিশ্বাস্য, কারণ তার ভাষ্যমতো সে পিউকে ভালোবাসে না। ভালোবাসা নামক মরিচিকার পিছনে সে ছুটে না। অন্দিলা স্মিত হেসে শুধালো, বিয়ে দেবে না কেন বলেছে? অন্দিলার প্রশ্নে অব্র খাওয়া থামালো। তার বড় শালকের মতো পদার্থকে কেউ বাতিল ঘোষণা করে শুনে তার কৌতূহল হচ্ছে, হাসিও পাচ্ছে। কিন্তু কারো দুদিনে হাসা উচিত নয়, আল্লাহ পাপ দেয়। তাই সে অতি কষ্টে হাসি চাপা দিল। অন্দিলাকে ইশারা বোঝালো ফোনটা লাউডস্পিকার দিতে। অন্দিলা সেটাই করলো। ওপাশ থেকে নীলাদ্রি দীর্ঘশ্বাস শোনা গেল। তারপর ভাঙা স্বরে বলল, উনি আজকে বিকেলে একটি রেস্টুরেন্টে ডেকেছিলেন। আমি ওনার ডাক তো প্রত্যাখ্যান করতে পারিনি। হবু শ্বশুর বলে কথা। প্রথমে আমাকে বললেন কি খাবে। আমার তখনই সন্দেহ হয়েছিল। মেয়ের বাবারা যখন মিষ্টি লাভ করে তখন বুঝতে হবে ঘাপলা আছে। অন্দিলা কৌতূহল স্বরে শুধালো, ঘাপলা কি? তার আমার উদবাস্ত কাজ পছন্দ নয়। নিজের একমাত্র মেয়েকে পাহাড়ে শুটকি মাছ হতে দেখতে পারবেন না। তার চাই এমন এক জামাই যার ইনকাম হবে ফিক্সড, তার জীবনে চাকরি হবে নিশ্চিত। তবে আমার এনথুজিয়াজমের প্রশংসা করলেন, এমন একজন যে তার কন্যাকে মাথায় করে নৃত্য করবে। পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। তাই আমাকে একটা সুযোগ দিতে চান। পিউয়ের মাস্টার্স শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যদি বিসিএস ক্যাডার হয়ে যেতে পারি, তাহলে তিনি নিজে পিউয়ের সাথে আমাকে বিয়ে দেবেন। কিন্তু আমি যদি না পারি তাহলে পিউকে ভুলে যেতে বলেছেন। পিউয়ের জন্য অনেক ক্যাডার লাইন ধরে দাঁড়িয়ে আছে। তিনি তাদের একজনের সাথেই বিয়ে দেবে। তুমি কি এখন বিসিএস দেবার কথা চিন্তা করছো? নীলাদ্রি একটু চুপ করে থেকে বলল, উপায় নেই। আমি পিউকে অন্যের বউ হতে দেখতে পারবো না। যদি পিউর সাথে আমার বিয়ে না হয় আমি কখনোই বিয়ে করব না। তাই যদি বিসিএস ক্যাডার হওয়াটাই আমার যোগ্যতার মাপকাঠি হয় তবে সেটাই সই। তুই শুধু আমাকে সাহায্য কর, গাইডলাইন আর বই ম্যানেজ করে দে। অন্দিলা নীলাদ্রির কথায় হতবাক হয়ে গেল। শব্দ নীরব হয়ে গেল। এই ছেলে বলে কি?
বিশেষ কি মুখের কথা, সারা দেশের মানুষ বছরের পর বছর লেগে থাকে এই একটা চাকরির জন্য। নীলাদ্রির পরীক্ষা হলে যাবে আর তাকে ধূপধপানি দিয়ে আমন্ত্রণ করার জন্য কেউ বসেনি। উপরন্তু নীলাদ্রি বিশেষের বয়সও আছে আর 2 বছর, তাও এবছর আর সামনের বছর। যে কখনো শৈবাল পাথর আবর্জনা ছাড়া কিছু চিন্তাও করেনি সে ছেলে সব ছেড়ে বিশেষ দিবে, মাথা কি পুরোপুরি গেছে। অন্দিলার হাত থেকে মোবাইলখানা নিয়ে অব্রহীনেশ্বরে বলল, শুনুন ভাইজান, এসব সরকারি চাকরির মূল্য ছেলেদের গলায় ঝুলানোই হয় যেন মেয়ের বিয়ে দিতে না হয়। আপনি এখন বিসিএস পরীক্ষায় বসবেন, ওদিকে আপনার হবু শ্বশুর পিউয়ের বিয়ে নিজের পছন্দ মতো এক ভেড়ার সাথে দিয়ে দেবে। এখন আপনি ভাবেন, আপনি কি বসে বসে সাধারণ জ্ঞান মুখস্থ করবেন নাকি বীরের মতো নিজের প্রেমিকা হবু বউকে নিয়ে পালাবেন? অব্রের কথা মোটেই নীলাদ্রির পছন্দ হয়নি, তাই রুক্ষ স্বরে বলল, আমার হবু শ্বশুর তোমার শ্বশুরের মতো বুদ্ধিহীন নয় যে যার তার সাথেই মেয়ের বিয়ে দেবে। ফোন লাউডস্পিকার থাকায় অন্দিলাও কথা শুনল, ঠোঁট চেপে মিটমিট হাসলো। অব্র ক্ষুদ্র স্বরে অভিযোগ জানালো, তোর ভাই কিন্তু আমাকে অপমান করছে ঐন্দ্রি, আমি কিন্তু সাহায্য করব না। অন্দিলার সাথে সাথে তার বাহুতে হাত বুলিয়ে বলল, হবু শ্বশুরের কাছে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে, ইগনোর কর। অব্র বইয়ের মুখ দেখে অপমান গিলে ফিসফিসিয়ে বলল, শুধু তোর কথা ভেবে তোর ভেড়া ভাইকে বরদাস্ত করছি, নয়তো স্যার বলে পায়ে ধরলেও এই গাধা পাবলিককে আমি অভ্র সাহায্য করতাম না। সাথে সাথে নীলাদ্রি উত্তর দিল, আমি কি তোমার সাহায্য চেয়েছি? অব্র আবার অন্দিলার দিকে তাকালো। অন্দিলা তার চুলগুলো হাত বুলিয়ে বলল, বাদ দে। অব্র গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল 1-2 বার। তারপর রাগেশ্বরে বলল, নীলাদ্রি ভাই, আপনি বিসিএস পরীক্ষা দেবেন, খুব ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আপনার হবু শ্বশুর কি নিশ্চিত করেছেন যে এই সময়টাতে তিনি পিউয়ের বিয়ে দেবেন না? নীলাদ্রি চুপ হয়ে গেল, কারণ পিউর বাবা আকরাম সাহেব এমন কিছুই বলেননি। তিনি শুধু শর্ত দিয়েছে যা মাথা নেড়ে শুনে চলে এসেছে পিউ। অন্দিলার সাথে সাথে চেঁচিয়ে উঠল, তুমি তার কাছ থেকে কোনো কথা নাওনি? না, আমি ওনার শর্ত শুনেই এত ভেঙে পড়েছিলাম যে কিছু বলার কথা মনেই ছিল না। উদ্ধার করেছো তুমি? অব্র ভাই বোনদের থামিয়ে বলল, ওকে, রিল্যাক্স। এক কাজ করেন, আগামীকাল পিউকে নিয়ে আমার দোকানে আসেন, একসাথে বসে একটা ব্যবস্থা করতে হবে। পিউ আমার ফোন ধরছে না। আসলে ওকে না জানিয়ে ওর বাসায় চলে যাওয়ায় ও রাগ করেছে, মেসেজে ব্লক করে দিয়েছে, ফোন ধরছে না। বাপ মেয়ে মিলে তো আপনাকে চিপায় ফেলে দিয়েছে। অব্রের কথা ক্ষিপ্ত স্বরে নীলাদ্রি বলল, অসভ্য ভাষা প্রয়োগ করবে না। চিপায় ফেলা কেমন শব্দ? আপনার অবস্থা যা, তাতে এই শব্দটাই পারফেক্ট। নীলাদ্রি খট করে ফোন কেটে দিল। অন্দিলা রাগে স্বরে বলল, দিলি তো ভাইকে চটিয়ে। তো কি চুমু খাবো? আমার চুমু শুধু আমার বউয়ের জন্য বরাদ্দ। এই যে তোর ভাইয়ের জন্য আমার মস্তিষ্ক খাটাতে হবে, সেটা কিন্তু ফ্রিতে নয়, প্রতি মিনিটে একটা করে চুমু। এই যে আমি 10 মিনিট কথা বললাম, এতে 10টা চুমু। আমি বাকিতে কাজ করি না, সব নগদ। তাই এখনই 10টা চুমু দিবি, তাহলে আমি বুদ্ধি দিব। অন্দিলার মুখখানা হা হয়ে গেল। এই ছেলে কি বলে? 1 মিনিটে একটা চুমু, এটা কেমন অসভ্য কথা। অব্র সাথে সাথে গুনতে থাকলো, 10, 9, 8। গুনছিস কেন? তুই 10 সেকেন্ডে 10 চুমু না দিলে ডিল ক্যান্সেল। তোর ভেড়া ভাই, তুই বুঝে বেড়া। 5, 4। 7, 6 কই গেল? অন্দিলাকে পাত্তা না দিয়ে অব্র গুনল, 3, 3.25, 2.5। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ কর। অন্দিলার কথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অব্র। অন্দিলা বিব্রত স্বরে বলল, আমার লজ্জা লাগে। নে কুপিসি। হেই, আমার কাছে কিসের লজ্জা? একদম আমার সাথে টালটু ফালটু করবি না। তুই চোখ বন্ধ করবি নাকি আমি গেলাম? বলেই উঠে নিল অব্র, হাত টেনে তাকে বসালো। অনিচ্ছা সত্ত্বেও চোখ বন্ধ করে হলপ অপেক্ষা করতে লাগলো অনাকান্ত কিছু করা পাবার। সময় কাটতে লাগলো। 1 সেকেন্ড শত মতো হয়ে থেকেছে। মস্তিষ্ক বলছে ব্যাপারটা অসম্ভব, সবার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। কিন্তু কাঙ্ক্ষিত ব্যাপারটা না চাইতে অনাকাঙ্ক্ষিত খাতার নাম লেখায়। উপরন্তু একটা অন্দিলা। তার চোখে লজ্জা আনতে কাঠখড় পুড়িয়ে পৃথিবীর অর্ধেক
কাজ শূন্য করে দিয়েছে অব্র। অপেক্ষা অধৈর্য পরিণত হলো। চোখখানা মেলতে যাবে ঠিক তখনই নরম ঠোঁটে স্পর্শ লাগলো খরাময় কপালে, তারপর চোখের পাতায়, রুক্ষ গালে, অতঃপর হালকা ছোঁয়া পাওয়া গেল রুক্ষ ঠোঁটে, তারপর হাওয়ায় মিলিয়ে গেল সেই স্পর্শ, অনেকটা হাওয়াই মিঠার মতো ক্ষণিকের মিষ্টি অনুভূতি। অব্র চোখ মিলে চাইল। নির্বিচ্ছিন্ন আধারে তখনও ছায়াও নেই। অন্দিলা পালিয়েছে। সিগারেটের পোড়া ঠোঁটে নিজের থেকে চুমু এঁকেছে অন্দিলায়। অব্র ঠোঁটে সপ্রভিত হাসি, দৃষ্টিতে আত্মতৃপ্তি। অন্দিলা কলেজ থেকে 5 কিলোমিটার দূরে একটি নতুন খাবারের দোকান খুলেছে। দোকানের সাজসজ্জা একেবারে বাঙালিয়ানা, নাম খাওয়ানো খাসা। বনলতা সেনের পঞ্চভোগ। নীলাদ্রির নাম পছন্দ হয়নি। বনলতা সেনের তো আর রাঁধুনি ছিলেন না, এই নাম অর্থহীন। সে একটা খাতায় অনেকক্ষণ যাবৎ নতুন বাঙালিয়ানার নাম লেখার চেষ্টা করলেন, কাটাকাটি করল, আবার লিখল। অপর বিরক্ত নিয়ে বড় শালকের এমন অহেতুক কাজ দেখছে। তার পাশে মুখ ভার করে বসে রয়েছে বিল্লাল। তাকে দেখে যে কেউ বলবে সে অসুস্থ। তার অসুখ হয়েছে, মনের অসুখ, মনে ভীমজ্বর। খাস বাংলায় যাকে বলে ছ্যাঁকা। সে সদ্যপ্রেমে ছ্যাঁকা খেয়েছে, কিন্তু অবাক্যর ব্যাপার সে ছ্যাঁকা খায়নি, কারণ সে প্রেম করে না। অব্র তাকে দেখেও বিরক্ত নিঃশ্বাস ফেলল। সেদিনের পর থেকে বড্ড বেকার হয়েছে এই ছেলেটা। তিশার নাম নিলে আগে জ্বলত, এখন মুখ লটকে থাকে, পালিয়ে বেড়া যেন। কাহিনীটা কি বুঝে পারছে না অব্র। আপাতত নীলাদ্রি নামক মানুষের সমস্যাটা নিবারণ করা জরুরি। বিলাল কেসটা এরপর হাতে নেবে। অন্দিলা এরকম জোর করে নিয়ে এসেছে পিউকে। রেস্টুরেন্টে এসে সে হতবাক হয়ে গেল। নীলাদ্রি, অব্র এবং বিলাল বসে রয়েছে। নীলাদ্রিকে দেখে পিউ তার অভিমানটা সতেজ করে চাইল, কিন্তু জলদক গম্ভীর স্বর। পিউ, তুমি এসেছো? এই লোকটা এমন কেন? তার গভীর চোখের মায়া বারবার হৃদয় হারানো যেন ফরজ হয়ে গিয়েছে। অস্বীকার তো করতেই পারে না। লোকটি কাট কাট সরল কথাগুলো তার হৃদয় কাঁপানোর জন্য যথেষ্ট। তবুও নিজেকে মনকে লাগাম ছাড়া হতে দিল না। পিউ কঠিন স্বরে বলল, এখানে এমন দরবারের কি হেতু? তোর বাপ যে আমার ভেড়ার শ্যালককে বিসিএস এর মূল্য ধরিয়েছে জানিস? অব্রের ভনিতাহীন প্রশ্নে অবাক হলো পিউ। কৌতূহল স্বরে শুধালো, বাবা আপনার সাথে দেখা করেছে? নীলাদ্রির মাথা নাড়ল। পিউ পর মুহূর্তে শুধালো, কি বললেন আপনি? আমি তার শর্ত মেনে নিলাম। পাগল, বিসিএস কি আপেল যে গাছে উঠলেন আর পেরে ফেললেন? তোমার জন্য এটুকু তো করতে পারবো, তাই না? পিউ কাঁপল ঈষৎ। হৃদস্পন্দন বেড়ে গেল বোকা ছেলের বোকা কথায়। অব্র বিরক্ত টেনে বলল, আমার প্ল্যান অনুযায়ী কাজ করলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। বিসিএস লাগবে না, বাপ বাপ করে তোর বাপ বিয়ে দেবে। বাপ বাপ কি? বাবা বলতে পারছো না? নীলাদ্রির কথায় মুখ খিচিয়ে অব্র বলল, নামে কি যায় আসে ভাইজান, ইমোশন দেখেন। প্ল্যান কি তোর সেটা বল। মাঝখান থেকে অন্দিলা বলে উঠল। অব্র হাসল, হাসিটা দুর্বোধ্য। সকালে সোনা রোদে মৃদু তাপে প্রতিদিনের মতো জগিংয়ে বেরিয়েছিল পিউর বাবা আকরাম সাহেব। ডায়াবেটিসের জন্য প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করা অবাঞ্ছনীয়। আজকাল মনটা ভালো নেই। প্রতিদিন একটা আননোন নাম্বার থেকে তাকে ফোন দেওয়া হচ্ছে, চাঁদাবাজি কল। যদিও মানুষটি তিনি ভীতু নয়, কিন্তু তার একটি মেয়ে আছে। মেয়েটির জন্য ভয় হয়। পার্কের এক চক্কর কেটে বেঞ্চে বসতে না বসতেই কোথা থেকে 10-12 তার জোয়ান ছেলে তাকে ঘিরে ধরল। তাদের ঠোঁটের ফাঁকে সিগারেট ভুসভুস করে টানছে তা। ভেজা প্রকৃতির নির্মল বাতাসে মুহূর্তে তীক্ষ্ণ গন্ধে ভরে গেল। আকরাম সাহেব কিঞ্চিত অপ্রস্তুত হলেন। পাশের ছেলেটা হেসে বলল, কি কাকা, কেমন আছেন? কে তোমরা? আতঙ্কের ছাপ তার স্বরে। ছেলেটা হাসল ঠোঁট বাঁকিয়ে, সিগারেট বেঞ্চে গায়ে নিভিয়ে বলল, চিনতে পারলেন না কাকা? আমি মাহাব। আমাদের তো প্রতিদিন কথা হয়, ভুলে গেলেন? এই ছেলেটার প্রতিদিন চাঁদাবাজির জন্য ফোন দেয়। আকরাম সাহেব আশেপাশে তাকালেন। মোট 10-12টা ছেলে। কিঞ্চিত সাহস নিয়ে বললেন, কি চাই তোমার? আমি তো ফোনে বলে দিয়েছি কি চাই। এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিন। সেটা এমন অশুভ প্রস্তাবে উত্তেজিত হয়ে গেলেন আকরাম সাহেব। রাগে গা কাঁপছে। দাঁড়িয়ে পড়লেন।
জাজালো স্বরে বললেন, বেয়াদব ছেলে, তোমার সাহস কি করে হলো? ঠিক তখনই ছেলেটা দাঁড়িয়ে আর ঘাড় হাত রেখে বললেন, চিল্লাবেন না কাকা, হার্টবিট বেড়ে যাবে। ছেলেটার স্বাস্থ্য ভালো, সূর্য বিশাল দেহের ভার হাতে বুঝতে পারলেন যেন আকরাম সাহেব। ঠিক তখনই কোথা থেকে নায়কের মতো আবির্ভাব ঘটল নীলাদ্রির। শক্ত হাতে ঘুষি বসিয়ে দিল ছেলেটির মুখে, ফলে ছিটকে ঘাসের উপর পড়ল সে। আকস্মিক আক্রমণে ঠোঁট চিরে রক্ত বের হলো। ছেলেটা হতভম্ব তাকিয়ে রইল। নীলাদ্রি তখন জাহির করে বলল, আর একবার আমার হবু শ্বশুরের সাথে বেয়াদবি করলে একেবারে পুলিশে দেব। নীলাদ্রির কণ্ঠ হিম ধরানো, তার দৃষ্টি অত্যন্ত শীতল। হাতের আঙুলগুলো ব্যথা অনুভব করছে, কিন্তু নীলাদ্রির ঠোঁটে কোনো বিচিত্র হাসি, যেন তার অন্তর 85 এক আনন্দে নিমজ্জিত হয়েছে। আকরাম সাহেব বেশ চমকে গেলেন, কারণ নীলাদ্রি ছেলেটাকে তার আলাভোলা লেগেছিল। শান্তশিষ্ট ঠান্ডা প্রকৃতির, কিঞ্চিত বলদও বটে, যে পৃথিবীর নিয়মকে ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে ব্যক্ত করে। অথচ ছেলেটা সেই রূপের আড়ালে যে এমন কোনো রূপ থাকবে সে তার পুরো মস্তিষ্ক বুঝতে পারেনি বোধ হয়। হতভম্ব স্বরে শুধালেন, বাবা তুমি এখানে কি করছো? নীলাদ্রি তার দিকে তাকিয়ে বললেন, আমি আমার শকুন্তলাকে মর্নিং ওয়াক করাতে বেরিয়েছিলাম আঙ্কেল। এর মধ্যেই দেখলাম এই ছেলেগুলো আপনার সাথে অভদ্রতা করছে। এরা কারা আঙ্কেল? আকরাম সাহেব পাশে তাকাতেই ছোট্ট একটি কুকুর দেখলেন। নেড়ি কুকুর আর প্রমিরানের মিশ্রিত কুকুরটি। আকার অন্তত ছোট, লেজটা নেড়ি কুকুরের মতো হলো, গায়ের পশম পুরো প্রমোনিয়ান। নীলাদ্রি আবার শুধালো, ছেলেগুলো কে আঙ্কেল? আকরাম সাহেবের উত্তর দিতে পারলেন না, একটু লজ্জা করছে। এদিকে নীলাদ্রির আচরণে বিস্ময় এখন একটা কাটিয়ে উঠতে পারেনি মাটিতে পড়ে থাকা ছেলেটি। তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। নীলাদ্রির সগর্বের মুখকুশিটা তার রাগে রাগে অগ্নিসংযোগ করছে। আশেপাশে সাঙ্গপাঙ্গগুলো ভেবাচেকা খেয়ে গেল যেন, তাই তাকে টেনে তোলার কথাও তাদের মনে আসছে না। আশেপাশে অচেনা মানুষগুলো একটিবার হলো পিছনে ফিরে দেখছে তাদের। সেই দৃষ্টিগুলো ছেলেটিকে হাতের উল্টোপিঠ দিয়ে ঠোঁট গলগল রক্ত মুছছে। ঘুষিটা বেশ জোরে লেগেছে, ঠোঁটটা কেটে গেছে। উঠে দাঁড়ালো সে, খুব অলস ভঙ্গিতে প্যান্টের ধুলো ছাড়লো। তারপর নীলাদ্রির পোলা শার্টের কলাটা ঠিক করতে করতে বলল, ভাইজান কি মুরব্বির হবু জামাই নাকি? আমার সম্পর্কে বোধহয় জানেন কম। যাক, সমস্যা নেই। প্রথম ভুল তো সবাই ক্ষমা করে, কিন্তু এক ভুল বারবার করবেন না। কিন্তু আমি মানুষটা খুব ভালো নই। কি করবে তুমি? ছেলেটি ঘাড় কাট করে আকরাম সাহেবের উদ্দেশ্যে বলল, কি মুরব্বি, জামাই দেখি কিছুই জানে না। আকরাম সাহেব অবস্থা দেখে ঘাবড়ালেন কিঞ্চিত। ছেলেটির চোখের ভাষাটি অস্বাভাবিক ঠেকল যেন। ছেলেটি হিসিসে বলল, দেখুন জামাই মশাই, উত্তেজিত হবেন না। মুরব্বি আর আমাদের ছোট্ট একটা ডিল। ডিল না মানলে আপনার বউ আমার। নীলাদ্রির চোখ মুখে কঠিন হয়ে গেল। ছেলেটার কলার টেনে চোয়াল শক্ত করে বলল, ইউকে নিয়ে বাজে কথা বললে থাপড়ে দাঁত ফেলে দেব। কথা কানে যায়নি না? পুলিশ ফোন দেব। ছেলেটিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সাথে সাথে নীলাদ্রির গলা চেপে ধরল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, বেশি কথা বলিস না জামাই। টুটি চাপতে এই মাহাবের সময় লাগবে না। চুপ আছি বলে লাফাস না। কিন্তু নীলাদ্রি ভাবান্ত হলো না। আকরাম সাহেব অবস্থা বেগতি দেখে কোনো মতে হন্তদন্ত হয়ে বললেন, বাবা নীলাদ্রি ছেড়ে দাও, ঝামেলা পাকিও না। কোনো মতে ছাড়লেন দুজনকে। মাহাব ছেলেটি রাগে সরে বলল, মুরব্বি, নিজের জামাইকে সামলে নিয়েন। এত বাড়াও ভালো না। একটা মাত্র মেয়ে, জামাইটাও তো হবু, বিয়ে তো হয়নি। সাবধান মুরব্বি। বলি এক মুহূর্তে অপেক্ষা করল না সে। দলবল নিয়ে প্রস্থান করল তারা। আকরাম সাহেবের মুখখানা পাংশুতে বর্ণ ধারণ করলো। মেয়েকে নিয়ে চিন্তায় ধাপিয়ে উঠলেন মস্তিষ্ক জুড়ে। ধপ করে কাঠের বেঞ্চিতে বসলেন। তত্তর করে ঘামছেন। পাশের এক ফেরিওয়ালা ছোকরার থেকে 15 টাকা দিয়ে একটা 1/2 লিটার পানি বোতল কিনে নিল নীলাদ্রি। আকরাম সাহেবের দিকে এগিয়ে দিল। আকরাম সাহেব এক নিঃশ্বাসে অর্ধেকটি পানি খেল। তারপর খানিকটা খেকিয়ে উঠলেন, ওকে মারতে গেলে কেন নীলাদ্রি? ওরা কেমন মানুষ জানো? সন্ত্রাসী সব কটা। কেন ঝামেলা করতে গেলে? কারণ তারা আপনার সাথে অভদ্রতা করছে। স্পষ্ট জয়তাহীন উত্তর। নীলাদ্রি উত্তরে ফুস করে দীর্ঘশ্বাস ছাড়লেন আকরাম সাহেব। সেদিনে আত্মসম্মানের দাপটে পর্বতের মতো
অটল মানুষকে কেমন টলমল লাগছে। হতাশ সুরে বললেন, মেয়ের বাবা আমি, কত চিন্তা জানো? আমাকে নিয়ে চিন্তা তো করি না, মেয়েটাকে নিয়েই চিন্তা। যদি কিছু হয়ে যায় পুলিশে তো খবর দেওয়াই যায়, কিন্তু ছেলেগুলো ভালো না। সেদিন থানায় গেলাম, দেখি খনি লিস্টে ছেলেটার নাম। এমন ছেলেদের আইনের ভয় দিব কি করে? তুমি তাদের আবারও খেপিয়ে দিয়েছো। এখন আমার মেয়েটির উপর কুনজর দিলে কি করব আমি? নীলাদ্রি তার হাতটা ধরে বলল, আমি জানি আপনি আমাকে ভরসা করেন না, কিন্তু আঙ্কেল আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে পারি, আমি পিউকে আগলে রাখবো। আকরাম সাহেবের চোখে কৃতজ্ঞতা প্রকাশ পেল যেন। দৃষ্টি আরও নরম হলো। নীলাদ্রি তার পাশে বসে রইল। সকালে রোদের তাপ বাড়ল। শকুন্তলা গুটি মেরে ঘুমাচ্ছে। নীলাদ্রি তার হবু শ্বশুরকে একটা ডিম টোস্ট কিনে দিল, হাতে দিয়ে বলল, নিন, এবার চিন্তা ছেড়ে খেয়ে নিন। আমার একটু পর কোচিং আছে, আপনাকে বাড়ি পৌঁছে কোচিংয়ে যাব। এই বয়সে কোচিং? সেদিন না বললেন পিউয়ের জামাই বিশেষ ক্যাডার হতে হবে? তাই বলে তুমি সত্যি সত্যি বিশেষ দিবে? মিথ্যে মিথ্যে বিসিএস দেওয়া যায় বলে তো জানা ছিল না। আকরাম সাহেব আর কথা বললেন না। খাবারটা তড়িৎ গতিতে গলধারণ করল। অজানা কারণে তার চোখে টলমল হলো, গড়িয়ে পড়ল অশ্রুকণা। বুকটা খুব ভার লাগছে, কিন্তু ব্যক্ত করলেন না। 2,500 টাকা মেকআপ তুলতে অব্রের 2.5 ঘন্টা ওপর লাগলো। ঠোঁট থেকে এখনো রক্তরস বের হচ্ছে, ব্যথা ঝুলে গেছে, নাতে পারছে না। নীলাদ্রি যে অভিনয় নামে তার উপর কোনো সুপ্ত রাগ জাহির করছে তাতে সন্দেহ নেই। কোন কুক্ষণে যে গুন্ডা সাজার নাটক করতে গিয়েছিল, আজকে দুনিয়ার ভালো মানুষের দাম নেই। তরুণের ভাষায় হিউম্যানিটি হুয়ার তুলে চেপে রেখেছে অব্র। পরে চুলা খুলতে ঘামে ভিজে চটচটে চুলগুলো কপালের উপর আছড়ে পড়ল। মেকআপ আর্টিস্টের বিলাল সকাল সকাল ধরে নিয়েছিল। এখন তাকে কড়কড়া 500 টাকা 5-এর নোট দিতে হলো। অব্র হিসেব চুক্তি করে রওনা দিল তাদের গন্তব্য। ওখানে পিউ এবং অন্দিলা অপেক্ষা করছে। নাটকের দর্শক অর্থাৎ আকরাম সাহেবের মনস্থা জানতে তারা উৎসুক হয়ে আছে। নাটকের শেষ পর্দা তোলা হবে আজ বিকেলে। সে সুমকি ফোনটা আজ রাতে করতে হবে। এত কিছু করছে অথচ মারটাও খেতে হলো। অব্র চাইলে ঘুষি বদলে 3-4টা বসিয়ে দিতে পারত, কিন্তু তাতে বউ রাগ করতে পারে। তাই অগ্নিগিরির সামনে রাগটা সমুদ্রের ঢেউর মতো শান্ত করতে হলো। গন্তব্যে পৌঁছে অন্দিলার কাছে যেতে সে তার গাল ধরে বসল, কণ্ঠে উৎকণ্ঠা। তোর ঠোঁটে কি হয়েছে? তুই অন্দিলা এমন আচরণে কিছুটা অবাক হলো অব্র। তার জন্য মেয়েটি চিন্তিত। এমন দৃশ্য দেখবার জন্য হাজারবার মার খেতেও আফসোস নেই তার। অব্র মেয়েকে হতাশ স্বরে বলল, কি হবে, তোর ভাই মেরেছে। ঠিক তখনই আগমন ঘটল নীলাদ্রি। অন্দিলা প্রায় তেড়ে গেল নীলাদ্রির কাছে। রাগী স্বরে শুধালো, তুমি অগ্রকে মেরেছ ভাই? তাই অন্দিলা এমন জেরায় হকচকিত হলো নীলাদ্রি। নিজেকে সামলে বলল, নাটকের অংশ ছিল। তোর বড়ই তো বলেছে সে গুন্ডার অভিনয় করবে আর আমি তাকে মারবো। বলে এত ভয়ঙ্কর ভাবে ওর ঠোঁট ফুলে গেছে। যতই হোক নাটকেও একটা বাস্তবতা থাকতে হয়, ধরা পড়ে গেলে তো সবই গেল, তাই না? আসলে কথাটা সত্য নয়। অব্রকে প্রহার করার ইচ্ছে অনেক পূর্বেই, কিন্তু নীলাদ্রি কখনো জোরপূর্বক পুরুষদের দেখায় না। অহেতুক কাউকে ঘুষি মারা যায় না। 85 আনন্দও যদি বা মিলে সেটাও সামাজিক চোখে অপরাধ। তাই আজকের ঘুষিটা হাতছাড়া করার ইচ্ছে ছিল না। ঘুষিটা একটু জোরেই হয়ে গেল। তাতে কি অব্রের বোঝা উচিত নীলাদ্রির দুর্বল কেউ নয়, সে সঠিক জায়গায় শক্তি প্রয়োগ করতে জানে। পিউ নীলাদ্রির পক্ষ নিল। অন্দিলাকে উল্টে বলল, এখানে তো নীলাদ্রি ভাই দোষ নেই, তোর বরের পরিকল্পনায় সে বাস্তবায়ন করেছে। ফলে অন্দিলা আরও চটে গেল। অবশেষে তাকে অব্র ঠান্ডা করতে হলো। মাথা বুলিয়ে বলল, থাক আমার ডলি বিন্দ্রা, আর ঝগড়া করিস না, চল আইসক্রিম খাবি। পৃথিবীতে আকস্মিক ঘটনাগুলো বিনা শোরগোলেই হয়। এ যেমন হুট করে নীলাদ্রির বিয়ে ঠিক হয়ে গেল মজুমদার বাড়িতে। কেউ জানতেই পারল না। নাটকের শেষ পর্দা পড়ার অপেক্ষা করতে হলো না। আকরাম সাহেব নিজেই সালাম সাহেবের সাথে কথা বললেন। তার মেয়েকে সে নীলাদ্রির হাতে তুলে দিবেন। সালাম সাহেব বুঝে উঠতে পারলেন না
হবু বিয়ানের এমন মন পরিবর্তন হলো কি করে? অব্র সংবাদ শুনে নীলাদিকে ফোন করে বলল, ভাইজান, ঘুষিটা তুলে রাখলাম। আপনার কখনো মেয়ে হলে কিন্তু সুদে আসলে শোধ নেব। নীলাদি ভর্সনা করে বলল, আমি যদিও আকাশ কুসুম চিন্তা করি না, যার উপর আমাদের হাত নেই সেই নিজেই জল্পনা কল্পনা করা বোকার কাজ, তবুও বলছি আমার মেয়ে হলে এমন ঘুষি আরও 4-5টা খাবে। দেখা যাক। নীলাদির আজ আকদ তুলে নেওয়া হবে 1 মাস পর। পিউ এবং অন্দিলার সামনে পরীক্ষা, তাই অনুষ্ঠান 1 মাস পরেই হবে। মজুমদার ভবনে আজ উৎসবের মৌসুম। খাসি রেজালা রান্না হচ্ছে। সালাম সাহেবের ছাগল জোড়াকে ধার নেওয়া হয়েছে। শিক্ষিত ছাগল বলে হয়তো স্বাদটা একটু বেশি। সকাল থেকে অন্দিলা হচ্ছে যত জ্বালা। বান্ধবীকে সাজানো থেকে শুরু করে সব কিছু এক হাতেই করছে। ভাইয়ের ব্যাপারগুলো তাকে টিপকুনি কাটতে হচ্ছে। সকালবেলা নীলাদি বাহানা করলো সে পাঞ্জাবি পরবে না। বিয়ে তো কবুল পড়লেই শেষ, এত সাজার কি আছে? অন্দিলার একটুর জন্য তার মাথা ফাটায়নি। বিয়েকে তৈরি করে এসে যে নিজে তৈরি হবে অমনি দেখলো অপর খাটের উপরে হয়ে শুয়ে আছে। আহা, কি শান্তি! জামাই মানুষ, কাজ একটা রান্না দেখাশোনা যা তার চালাচলেরাই করছে, সে শুধু খাচ্ছে। রাগে গা জ্বলছে অন্দিলার। হিনিসরে বলল, বের হ, আমি জামা বদলাবো। অন্দিলার স্বর শুনতেই চোখ তুলে চাইল অব্র, কিন্তু খুব একটা ভাবান্তর হলো না। অন্দিলা আবারও বলল, কথা কানে যায় না, বের হ। অব্র তখন নির্ভর গলায় বলল, ভাবটা এমন করছিস যেন আমার অদেখা কিছু আছে নিকু পিসি। বলে আবার চোখ বুঝল। লজ্জায় মুখখানা লাল হয়ে গেল অন্দিলার। এই বেলাজ পুরুষের চুল টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে হলো। অন্দিলার কঠিন সুরে বলল, বাজারে লজ্জার বড়ি পাওয়া গেলে আমি তোকে কিনে খাওয়াতাম। তাহলে তুই ফকির হয়ে যেতি বাবু। ব্রেকিং নিউজ হতো, স্বামীর জন্য লজ্জার বড়ি কিনতে কিনতে স্ত্রী দেউলিয়া। বলে উঠে বসলো অব্র। অন্দিলার হাত ধরে টেনে কুলে বসালো। মুখখানা গুজল তার গলায়। নাক ঘষে আদর গলায় বলল, তোর বরটা অনেক টায়ার্ড, একটু তো যত্ন করতে পারিস, একটু আদর করে বলতে পারিস চা খাবে। তারপর আর কি? আমি উত্তর দেব, আমার তোমাকে প্রয়োজন। চায়ের ক্যাফেইনে আমার ক্লান্তি যাবে না। কোথা থেকে ছাপিয়েছিস ডায়লগ? ইস, আমার অরিজিনাল। ইস, সিনেমা থেকে। ভাগ্যিস। এর মাঝে ডাক পড়লো অব্রের। বিলাল চেঁচাচ্ছে, এই পেঁয়াজ লাগবে অব্র, তাড়াতাড়ি আয়। অব্র দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠোকালো অন্দিলার কাঁধে। অন্দিলা হাসতে হাসতে বলল, যা ডাক পড়েছে। তোর ভাইয়ের বিয়ের কামলা দেওয়ার জন্য আমার একটা আবদার আছে। কি আবদার? অব্র ফিচুল হাসলো। অন্দিলার কানে মুখ লাগিয়ে বলল, তুইতে মত্ত আরেকটি রাত। বড় নির্লজ্জ আবদার, বাজে ছেলে বাজে আবদার। তার গাঢ় চোখে উকি দিল দুষ্টিমির লহর, সেই সাথে মিশে আছে তীব্র আকাঙ্ক্ষা। এমন দৃষ্টি খুব ভয়ঙ্কর। জ্বলন্ত গম্ভীর আঁকিতে মারাত্মক নেশা থাকে। সে নেশার খরার তাপে গলে যায় হৃদয়ের কঠিন পাহাড়। দূরত্বের দেওয়াল ঘষে যায়। কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল হয়ে ওঠে সদ্য প্রেমে জোয়ার ভাষার হৃদয়। থরথর করে কাঁপে শরীর। তখন হৃদয় সম্মোহীন সরে বলে, একটু বেহায়া হলে কি ক্ষতি? নিজের হৃদয় এমন নির্লজ্জ যুক্তিতে অবাক হলো অন্দিলা। নির্লজ্জ আবদারে কি চমৎকার যুক্তিতে বাচ্চা হৃদয়। আজকাল হৃদয়টা বড় বেশি নির্লজ্জ হয়ে গেল। এটা হতে পারে এই বেলাজ পুরুষের সাথে থাকার সাইড এফেক্ট। তাই তো বারে বারে এই পুরুষটার অসভ্যতাকে মিষ্টি বলে আখ্যাটা দিতে লজ্জাও করে না। হৃদয় শিহরিত হয় তার স্পর্শ পেতে, তার আদরের প্রলাপ শুনতে ভালো লাগে। অন্দিলার মস্তিষ্ক মাঝে মাঝে চায় কঠিন মামলা ঠকিতেই এই বেয়াদব হৃদয়তাকে শাস্তি দিতে। কিন্তু আজকাল তার যুক্তিধারে জং ধরেছে। যখন অব্রতাকে পরম যত্নে আগলে রাখে তখন পৃথিবীটাকে ঠুনকো মনে হয়। এই অনুভূতিটা খুব বিচিত্র কিন্তু স্নিগ্ধ। তার চোখে গভীরতা হারিয়ে গেলেও আফসোস হয় না। মন চিৎকার করে গায়, আজ আমার হারিয়ে যাবার নির্মাণা। বিলালের চিৎকারে আবার শোনা গেল। সেটা বেশ খিটখিটে মেজাজে হয়ে গেছে। এতটা খিটখিটে আগে ছিল না। পৃথিবীর মানব সভ্যতার ওপর তার বিতৃষ্ণা। এই বিতৃষ্ণার ঝাল পোহাতে হয় অব্রকে। মেনে নিতে হবে, কিছু করার নেই। বন্ধুত্ব একপাক্ষিক নয়।
অভ্র যখন জ্বলন্ত অগ্নিগিরা হয়ে লাভা অধিকৃত করে তখন এই ব্যক্তির লোহার ভাণ্ডার হাতে সেই লাভাগুলোকে শীতল পানিতে চুবিয়ে আগ্নেয় শিখা জমা করে। দীর্ঘশ্বাস ফেলে অন্দিলার ঠোঁটে চট করে চুমু খেলো, নিজেকে চাঙ্গা করলো অভ্র। যাবার সময় বলল, আমার আবদার ভুলবি না, আজকে তাড়াতাড়ি ঘুমালে খবর আছে, ঠান্ডা পানিতে চুবানি দিব। হুমকি সংশ্লিষ্ট আদেশ। অন্দিলার হাসি পাচ্ছে। শত্রুটাকে আজকাল এত ভালো লাগে, ব্যাপারটি মোটে ভালো নয়। সালাম সাহেব পায়চারি করছেন, তিনি চিন্তিত। নিজের গাধা মানব ছেলের আজ বিয়ে, এটা তো স্বপ্নতীত। দিকে শুধু গাধা ভাবেনি তিনি, সে নিম্নমানের গাধা। গাধাদের সমাজে সে কলঙ্ক, অথচ আজ সে বিয়ে করছে। তার যে কোনো দিনও বিয়ে হবে সেটা আকস্মিক কালেও ভাবেনি সালাম সাহেব। বিয়েও যে নাটকীয়ভাবে পিউকে সে ভালোবাসে না বলে দাবি করে, অথচ ভাবসাব বলে উল্টো কথা। দিকে দেখলে যে কেউ সাদা খাতায় লিখে দিতে পারে সে পিউকে শুধু ভালোই বাসে না, পিউর হাতে নিতান্ত রশি ধরিয়ে রেখে এসে। বাবা হিসেবে সালাম সাহেবের উচিত এই বিশেষ দিনে ছেলেকে কিছু বলা, জীবন থেকে ধারণা করা কোনো উপদেশ বাক্য অথবা সুন্দর করে শুভকামনা। কিন্তু নীলাদির ঠিক কী বলা যায় তাহার করতে পারছে না সালাম সাহেব। ছোটবেলা থেকে ছেলেটির স্বভাব ব্যতিক্রম, তাদের সম্পর্কটাও ব্যতিক্রম, তাই এমন বিচিত্র সম্পর্কে মিঠা কথা মুখে আসে না। আর এই শুভদিনে তিক্ত কথা বলতে চায় না। আজকাল একবাংশিক শতাব্দী এসে সব কিছুর সমাধান পাওয়া যায় ইন্টারনেটে। সালাম সাহেবের সেই সমাধান খুঁজলেন, লিখলেন, হাউ টু অ্যাপ্রিসিয়েট মাই ইডিয়ট সান। সমাধান হলো একটা 6 পয়েন্টের সমাধান। পয়েন্টগুলো পড়লেন, কিন্তু পছন্দ হলো না মোটেও। তবু একটা সাদা কাগজে ঢুকলেন। সবচেয়ে সহজ যেটা মনে হলো সেটা হলো হাসা। নীলাদিকে দেখে তার এমনি হাসি পায়, কিন্তু এই হাসি বিদ্রুপের নয়, বরং আনন্দের কৃতজ্ঞতার। এবার সালাম সাহেবের আয়নার সামনে হাসি অনুশীলন শুরু করলেন। সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো সাবেরা। আয়নার সামনে স্বামীকে এমন অদ্ভুত ভঙ্গিতে হাসতে দেখে শুধালেন, কি হয়েছে তোমার? পাগলের মতো হাসছো কেন? সাবেরার প্রশ্নে ভরকে গেলেন সালাম সাহেব। অপ্রস্তুত স্বরে বললেন, রেডি হতে এসেছি, তুমি রেডি না হয়ে আয়নার সামনে পাগলের মতো হাসছো কেন? আমাদের তো যেতে হবে পিউর বাসায়, সময় তো হয়ে এলো। হঠাৎ পশ্চিম দিকে সূর্য উদয় কেন? সালাম সাহেব উত্তর দিলেন না। সাবেরা শাড়ি বের করতে করতে মুচকি এসে বলল, সালমান সাহেব, আমার গাধাপুত্র আপনাকে বাজিমাত করে দিয়েছে বলে কি আপনি লজ্জিত? এই যে সে প্রেম না করেও তোমার সাহায্য ছাড়াই তার প্রিয়তমাকে নিজের করে নিয়েছে। তোমার মতে তো তার দ্বারা কিছুই সম্ভব নয়। ইস, ছেলেটা মুখে ঝামা ঘষে দিল। সাবেরা হাসল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা বাছাই করতে করতে বলল, আমি কিন্তু খুব খুশি। হেরে যাওয়ায় এত আনন্দ আগে জানতাম না, বুঝলে? তোমার আনন্দ হচ্ছে না? অস্বীকার করার অন্যায় হবে। সালাম সাহেব সত্যি আনন্দিত। পীর মতো একটি মেয়ে তার গাধা পুত্রের জীবনে আসবে, এটা সত্যি আনন্দের ব্যাপার। তবে স্ত্রীর কাছে স্বীকার করলেন না, কার মান সম্মানের ব্যাপার। পিউর বাসার লোক গিজগিজ করছে। যথারীতি সন্ধ্যা 7টায় বরপক্ষে তার দলবল নিয়ে এসেছে। গাড়ি নিয়ে বিশাল কাণ্ড ঘটেছে। ভুলে গাড়ি সাজানো হয়েছে গোলাপ দিয়ে। অন্যদিকে গোলাপের গন্ধে অ্যালার্জি নীলাদ্রির। গাড়িতে উঠে হাঁচি দিতে দিতে অবস্থা বেরকিচ্ছিত। পরে সমাধান বের করা হলো, বর আসবে ইজি বাইকে করে। তাই হলো, বর ইজি বাইকে করে আসলো। ব্যাপারটা তার নাটকীয় বিয়ে, বেশ চেরি অন টপ এর মতো কাজ করা করলো। পিউর মা নিতুল তাকে বরণ করতে ব্যস্ত। তখন আকরাম সাহেবের দৃষ্টি শুধু অব্রে আটকে আছে। সেটার মুখটা অতীব পরিচিত লাগছে, কিন্তু কোথাও দেখেছে মনে করতে পারছে না। বয়সেরই একটা বাজে দিক, স্মরণ থাকেই না কিছুই। আকরাম সাহেবের অবস্থা হয়েছে তেমন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অব্রের দিকে। তার দৃষ্টি এমন যে অব্র সেটা খেয়াল করেছে। এখন বেশ বিব্রত বোধ করছে। সে যতই এড়িয়ে যেতে যাচ্ছে, নছরবান্দা তার দিকে চেয়ে আছে। অবশেষে না পেরে বলল, কিছু বলবেন আঙ্কেল? তোমাকে আমার চেনা চেনা কেন লাগছে বাবা? আকরাম সাহেবের এমন বাক্যে অব্র দাঁত কপাটি বের করে বলল, আসলে আমি সুন্দর তো, মাশাআল্লাহ, মডেলের মতো চেহারা আল্লাহ দিয়েছেন, তাই সবার আমাকে চেনা চেনা লাগে। ব্যাপার না আঙ্কেল, উত্তেজিত হবেন না প্লিজ। অব্রের উত্তরে তিনি আরও দ্বিধায় পড়ে গেলেন।
কিন্তু অভ্র বুঝল যতই 2,500 টাকায় মেকআপ করুক বুড়ো তাকে সন্দেহ করেছে। এখন কেটে পড়লে ভালো, নয়তো এত সুন্দর গোছানো বিয়েটা ঘেটে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নিজে টেবিলে বসে আছে পিউ, পরনে লাল বেনারসি, বিয়ের সাজ, গহনা, খোপায় মালা, মাথায় ওড়না। দুধে আলতা মেয়েটির রূপ আজ টিকবে পড়েছে। নীলাদের কণ্ঠে হৃদয় দোলা দেবার সমর্থ প্রচেষ্টা। মেয়েদের বিয়ে হলে তাদের দুঃখে পেতে হয়, এটা ন্যাচারাল, মানতে হবে। নিজস্ব রাজস্ব সম্ভার অস্তিত্ব ত্যাগ করে অন্যের আঙ্গিনায় যাওয়ার সময় অস্ত্র আপনা আপনি হৃদয়কে ভারী করে, মন ডুবে যায় বিস্তীর্ণ বিচ্ছন্নতায়। মন ডুবে যায় বিতৃষ্ণ বিষণ্ণতায়। কিন্তু পিওর ঠোঁটে থেকে সরছে না হাসি, ঠোঁটের কোণায় আঠার মতো লেগে আছে, কারণ তার হৃদয়ে আশঙ্কা নেই, ভয় নেই। যে মানুষটার কাছে সে যাচ্ছে সে তার বহু সাধনার পুরুষ, তার হৃদয় লালিত করছে সে। নীলাদি কখনো বলা হয়নি বটে, কিন্তু সে তাকে যে বহু বসন্ত জুড়ে ভালোবাসে। সেই ভালোবাসার বহু প্রকাশে একটি চিঠিও লিখেছে সে। বাসরাতে নীলাদিকে দিবে এ প্রেম লাগানোর পত্র। নীলাদির অবস্থা তখন কেমন হবে জানার ইচ্ছে হচ্ছে খুব। এরই মাঝে অন্দিরা প্রবেশ করে ঘরে। একটা নীল কাতান পড়েছে সে, সাধারণ সাজো মেয়েটি মায়াবতী তকমা লঙ্কিত করা যায়। ছুটে এসে বান্ধবীর সামনে বসলো। কি গো ভাবি সাহেব, ভাইজান তো চলে এসেছে, তৈরি তো? বান্ধবী ঠাট্টার লজ্জায় মুখখানা রক্তিম হলো। বান্ধবী এখন শুধু বান্ধবী না, তার ননদিনী রায়বাগিনী। অন্দিরা নিজের স্থান পরিষ্কার করতে বলল, আমি কিন্তু যে সে ননদ নই, বুঝে শুনে চলবে কিন্তু। যথা আজ্ঞা ননদিনী। আমার ভাইকে বুঝি পত্র লিখছিলি, আর লিখে কাজ নেই? তোর বর এখন উতলা হয়ে তোর প্রতীক্ষায় আছে। পিউ চিঠিটা ভাঁজ করলো, বেতব টেনে বলল, এমন করছিস কেন রে? বিয়ে তো হয়েই যাচ্ছে, প্রেম করার ভাগ্য তো হলো না, তাই বলি কি প্রেমপত্র লিখতে দিবি না? বিয়েই তো হয়ে যাচ্ছে, এখন প্রেমপত্রর কি কাজ? তাই বলে ভালোবাসি বলবো না? তুইও বলিসনি অভ্রকে? অন্দিরা চুপ করে গেল। কিছু সময় চুপ থেকে মিনমিনিয়ে বলল, প্রেমপত্রের বহুত উপরে চলে গেছে আমাদের সম্পর্ক, এখন আর প্রেমপত্র দিয়ে সিএ কাজ নেই। তাই বলে জানাবিও না ওকে? জানানো লাগবে। আলবাত লাগবে, তুই তো তার প্রেমে পড়েছিস তাই না? হ্যাঁ, অন্দিরা প্রেমে পড়েছে। একবার হুমকিকে হাঁটু গেড়ে পড়েছে। অসভ্য নির্লজ্জ বেয়াদব পুরুষটার বিশ্রীভাবে তার হৃদয় জাগা করে নিয়েছে। সে অধিদপ্তরে অস্বীকার করা তো জো নেই। অন্দিলা একটু একটু করে তার মাঝে ডুবেছে। অজান্তে সে ভালোবাসা ফেলেছে নিজের শত্রুকে, কিন্তু সে কথা মুখে আনতে লজ্জায় কুকড়ে ওঠে। পিউ হেসে বলল, মুখে আনতে না পারলে লিখে জানা, প্রেমপত্র যে মেয়েরা দিতে পারবে না সেই নিয়ম তো নেই। আজি এসেছে, কবুলে পর্ব শুরু হলো। 3 কবুলের মাধ্যমে নীলাদি এবং পিউ একে অপরের জীবন সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেল। খুরমা বিতরণ হলো, সবার মাঝে আনন্দ। বরপক্ষে খাবার ব্যবস্থা করলেন আকরাম সাহেব। অন্দিরা অভ্রকে খুঁজতে লাগলো। আসার পর থেকে সেটি লুকিয়ে লুকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল সামিনের এক পাশে এক ঝাঁক মেয়ের মাঝে দাঁড়িয়ে আছে সে। মেয়েগুলো পিউর কাজিন, ছোট ছোট ইচড়ে পাকা মেয়ে। এর মাঝে পদ্মফুল সেজে যেন অভ্র। কি প্রয়োজন ছিল কালো পাঞ্জাবি পরা? এমনি তার সুশল দেহ থেকে সুউচ্চকরণের সকলের নজর থেকে পড়ে সে। তারপর ওপর নায়ক সেজে আসে কি হেতু? মেয়েগুলো তার সাথে কথা বলছে হেসে হেসে। হাসতে হাসতে তার প্রায় ওপরের উপর পড়ে যাচ্ছে। দৃশ্যটি একটু সহ্য করার মতো নয়, ফলে হনহন করে মেয়েগুলো হাসির ব্যাঘাত ঘটতে সেখানে উপস্থিত হলো। মুখ হাসি এঁটে কঠিন বলল, বাবু খাবে না? অন্দিলাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। প্রায় ছুটে এসে তার পিছন দাঁড়ালো। অন্দিলা কাঁধে দুহাত রেখে বলল, এই যে তোমাদের ভাবি এসে গেছে, তোমরা বরং তোমাদের দুলাভাইয়ের মাথা খাও। বলে নির্লজ্জের মতো হাসলো মেয়েগুলো। অন্দিলা তখন দাঁতে দাঁত পেঁচে বলল, আসলে ও তো দুপুরের পর থেকে অভুক্ত, ওর মাথায় গ্যাস হয়েছে। ওর মাথা খেলে আমাদের পেট খারাপ হবে। সুন্দর করে সেজে বাথরুমে ছুটতে কি ভালো লাগবে বলো? মেয়েগুলো হাসি উবে গেল।
অন্দিলা এক প্রকার টেনে অব্রকে নিয়ে এলো মেয়েদের মাঝ থেকে। একটা খালি জায়গায় এসে কড়া স্বরে শুধালো, কি হচ্ছিল? বিশ্বাস কর, আমার দোষ নেই। তো নায়ক সেজে কে আসতে বলেছিল?